সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সৃজনশীল প্রশ্ন উত্তর এইচএসসি পরীক্ষা 2023 ভূগোল প্রথম পত্র, প্রশ্ন নম্বর 6। ইতিপূর্বে আমি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের 2023 সালে আসা 1 থেকে 5 নম্বর সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে 6 নম্বর প্রশ্ন নম্বর 6 নিয়ে, এবং এই প্রশ্ন নম্বর 6-এ যে বিষয়বস্তুগুলো আছে সেটা হচ্ছে বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত 4 প্রকার বৃষ্টিপাত আমরা জানি: পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত, তারপরে হচ্ছে ঘূর্ণি বৃষ্টিপাত, ইত্যাদি ইত্যাদি। 4 প্রকার বৃষ্টি আমরা দেখি। তার মধ্যে এই সালে সাধারণত যে প্রশ্ন গ এবং ঘতে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে একটা বায়ু প্রাচীর জনিত বা সংঘর্ষ বৃষ্টিপাত, আর একটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। উপরে আমার একটা ছবি দেওয়া আছে, এখানে নাম লেখা আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের কি লেখা আছে, যে এখানে বৃষ্টিপাত, তারপরে এখানে লেখা আছে 1 নম্বরে হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সংঘটিত হয়। নিরক্ষীয় অঞ্চলে এই যে 4 প্রকার বৃষ্টিপাতের কোন বৃষ্টিপাতটা সংঘটিত হয়, এটা আমার আগেই কিন্তু বৃষ্টিপাত সম্পর্কিত একটা বড় ভিডিও দেওয়া আছে। এখানে আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকালবেলা যে বৃষ্টিপাতটা হয় সেটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। আর পরিচলন বৃষ্টিপাত শীতল ও উষ্ণ বায়ুর মুখোমুখি অবস্থানের ফলে সংঘটিত হয়। এটা হচ্ছে সংঘর্ষ বা বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত। সংঘর্ষ বা বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত। তাহলে এই যে দুটা প্রশ্ন, এই যে দুইটা উদ্দীপক, একটা উদ্দীপকের দুইটা বিষয়বস্তুর এখানে উল্লেখ করা হয়েছে। আসলে আমি এগুলো কেন করাই, সেটা হচ্ছে, সেটার পিছনে কারণ তোমাদের উত্তরগুলো, বিশেষ করে সৃজনশীল যে উদ্দীপকটা থাকে, এই উদ্দীপকটা যা বলতে চাই সেটা তোমরা সাধারণত এখানে অনেকেই এর উত্তরটা সঠিক লেখে না। উদ্দীপক থেকে চিহ্নিত বিষয়বস্তু ছাড়া তারা অন্য বিষয়বস্তুতে চলে যায়, বিধায় প্রশ্নের উত্তর সঠিক হয় না, এবং যাই লিখুক না কেন সেখানে এই জিরো পাওয়া ছাড়া কোনো পথ থাকে না। সেজন্য আমি বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসেছে, উদ্দীপক গুলো এসেছে, উদ্দীপক গুলো পুঙ্খানুপুঙ্খ আলোচনার চেষ্টা করি। এই উদ্দীপক হয়তো আদেও দিবে না, তারপরেও এই ধরনের উদ্দীপক, এই ধরনের বিষয়বস্তুর উপরে নতুন সৃষ্ট উদ্দীপক দিবে, এবং সেখান থেকে এর উত্তর করতে হবে। সেজন্য এই দেখো, গ নম্বর কি আছে, উদ্দীপকে উল্লেখিত 2 নম্বর বৃষ্টিপাতের বর্ণনা দাও। এত সহজ প্রশ্ন তো আর বলা যায় না। এখানে 2 নম্বর কি বললাম, যে সংঘর্ষ বৃষ্টিপাত বা বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত। ঘ হচ্ছে উদ্দীপক হলো 1 নম্বর বৃষ্টিপাত সংঘটনের প্রক্রিয়া বিশ্লেষণ কর। এটা হচ্ছে 1 নম্বর যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত সেটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতটা আসলে ঘ নম্বরে উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে তোমরা যারা 2025 সালে আহ পরীক্ষা দিবে, তাদের জন্য অন্ততপক্ষে বৃষ্টিপাতটা একটু ভালো করে পড়ে যেতে হবে। তো যাই হোক, আমি একটু উত্তরে আসি। উদ্দীপকে
উদ্দীপকে উল্লেখিত 2 নম্বর বৃষ্টিপাতের বর্ণনা দাও। অর্থাৎ 2 নম্বর যে বৃষ্টিপাতটা আছে এখানে উদ্দীপকে উল্লেখিত যা লেখা আছে আমি সেইগুলো একটু পড়ার চেষ্টা করি। উদ্দীপকে উল্লেখিত 2 নম্বর বৃষ্টিপাতটা হলো সংঘর্ষ বৃষ্টিপাত। বায়ু সাধারণত উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এটা হচ্ছে সত্য, সবসময় একই কথা। তারপরে আহ যখন মেরু অঞ্চলে শীতল বায়ু, ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ বায়ু পরস্পর মুখোমুখি উপস্থিত হয়ে একে অপরের বিপরীত দিকে পাশাপাশি চলতে থাকে, তখন কি হয়? পাশাপাশি যখন চলতে থাকে তখন শীতল বায়ুর আঘাতে উষ্ণ বায়ু উপরে উঠতে থাকে। উপরে উঠে উষ্ণ বায়ু শীতল এবং প্রসারিত হয়ে উভয় সীমান্ত বরাবর বৃষ্টিপাত ঘটায়। দুই বায়ুর সীমান্ত ভাগের সংঘর্ষের ফলে এই জাতীয় বৃষ্টিপাত হয় বলে একে সংঘর্ষ বা সীমান্ত বৃষ্টিপাত বলে। এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই যে উষ্ণ বায়ু, এটা ক্রান্তীয় অঞ্চল থেকে, সাধারণত নাতিশীতোষ্ণ ক্রান্তীয় অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এটা উষ্ণ বায়ু। আবার মেরু অঞ্চল থেকে যে বায়ুটা আসে সেটা হচ্ছে শীতল বায়ু। এই ক্রান্তীয় অঞ্চলে এই মেরু বায়ু এবং এই যে ক্রান্তীয় অঞ্চলের যে বায়ু, উষ্ণ বায়ু, এই শীতল বায়ু এখানে ক্রান্তীয় অঞ্চলে এসে বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হলে উষ্ণ শীতল বায়ু অপেক্ষা উষ্ণ বায়ু হালকা বলে সাধারণত এই বায়ুটা ঊর্ধ্বগামী হয় এবং শীতল বায়ুটা নিম্নগামী হয়। এই উষ্ণ বায়ু এবং শীতল বায়ুর মিলন স্থলে যে সংঘর্ষটা হয় দুইটা বায়ু প্রবাহের, তখন এই উষ্ণ বায়ু উপরে উঠে যায়। উপরে উঠে যে সেটা শীতল হয়, ঘনীভূত হয় এবং এখানে মেঘ হয়। সেই ঘনীভূত সেই মেঘ থেকে এই দুই বায়ুর সংযোগ স্থলে যে বৃষ্টিপাতটা সংঘটিত হয়, এই ধরনের বৃষ্টিপাতকে সংঘর্ষ বৃষ্টিপাত বা বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত বলা হয়ে থাকে। এখানে সাধারণত উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে শীতকালে 35 থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মেরুদেশীয় শীতল ও ক্রান্তীয় উষ্ণ বায়ুর সংঘর্ষে এই জাতীয় বৃষ্টিপাত হয়। গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড়ের সময় বাংলাদেশ এই জাতীয় বৃষ্টিপাত সংঘটিত দেখা যায়। এই বৃষ্টি মুষলধারে দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তাহলে 35 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশে এটা শীতকালে এই বৃষ্টিপাত সংঘটিত হয়। আর বাংলাদেশে বিশেষ করে মৌসুমী অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সময় এই ধরনের বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতটা দীর্ঘস্থায়ী হয়ে থাকে। আরো কিছু বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি, শীতল বায়ুপ্রাচীরের ঢাল তুলনামূলক খাড়া হয়। এজন্য বায়ুপ্রাচীর বা সীমান্ত এলাকায় মেঘ ও বৃষ্টিপাতের ক্ষেত্রটি সংকীর্ণ হয়ে যায়। আবার উষ্ণ বায়ুপ্রাচীরের ক্ষেত্রে বিপরীত অবস্থাও পরিলক্ষিত হয়। সাধারণত শীতকালে এ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। অঞ্চলটা কোথায়? সাধারণত মধ্য অক্ষাংশে নাতিশীতোষ্ণ অঞ্চলে এ ধরনের প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়ে থাকে। যেটা বললাম যে মেরুবায়ু এবং ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ বায়ু, এই দুটোর মিলনস্থলেই তো এই বায়ুটা এই বৃষ্টিপাতটা সংঘটিত হয়। যাই হোক, আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটা সংঘর্ষ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করলাম। এবার আসো, ঘ নম্বর যে উদ্দীপকটা ছিল সেখানে কি বলা হয়েছে? উদ্দীপকে উল্লেখিত 1 নম্বর বৃষ্টিপাত সংঘটনের প্রক্রিয়া বিশ্লেষণ করো। তাই 1 নম্বর বৃষ্টিপাতটা কি ছিল? 1 নম্বর বৃষ্টিপাতটা ছিল পরিচলন বৃষ্টিপাত। তাহলে এইটা একটু আলোচনায় আসে, খুবই সহজ প্রশ্ন। উদ্দীপকে উল্লেখিত 1 নম্বর বৃষ্টিপাত পরিচলন বৃষ্টিপাত, কনভেকশনাল রেইন যাকে বলা হয়। পরিচলন বৃষ্টিপাত সংগঠন প্রক্রিয়া নিচে ব্যাখ্যা করা হয়। এই কথাগুলো তো সবসময় লিখতেই হয়। ভূপৃষ্ঠের তাপমাত্রা অত্যাধিক হলে বায়ুর বাষ্পীভবনের ক্ষমতা বাড়ে। এই অবস্থায় জলীয় বাষ্প হালকা বায়ু ঊর্ধ্বে প্রসারিত শীতল হলে সেখানে বৃষ্টিপাত ঘটায়। এইরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টিপাত বলে।
পরিচলন বৃষ্টি সব ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হলে তার গতি ঊর্ধ্বগামী হয়, জলীয় উষ্ণ বায়ু উপরে উঠে প্রসারিত শীতলায় বৃষ্টিপাত করে। সহজ কথা। কি বলছে যে ভূপৃষ্ঠের কোনো স্থান যদি হঠাৎ কি হয় যে এখানে তাপমাত্রা বেড়ে যায়, তাহলে এই উষ্ণ বায়ুটা ঊর্ধ্বগামী হয়। উষ্ণ বায়ু ঊর্ধ্বগামী হলে কি হয়, চারিপাশে যে শীতল বায়ু, এই বায়ু এখানে চলে আসতে থাকে। এখানে এসে বায়ুটা আবার হালকা হয়, হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়, ঊর্ধ্বগামী হয়ে এখানে কি হয়, এই যে উষ্ণ বায়ু উপরে শীতল হয়, শীতল বায়ু ঘনীভূত হয়ে তার স্ফটিক আকার ধারণ করতে ঘনীভূত হয়ে সেখানে মেঘ সৃষ্টি হয়। সেই মেঘের যে জলীকণা গুলো আছে সেগুলো পরবর্তীতে আরো দানা বেঁধে, অর্থাৎ সেটা স্ফটিক আকার হয়ে যায় এবং সেটা বড় আকার ধারণ করে। এবং যখন যে ভারত্বপূর্ণ হয়ে যায়, তখন মধ্যাকর্ষণের টানে এই অঞ্চলে যে বৃষ্টিপাতটা হয় সেটাকে সাধারণত পরিচলন বৃষ্টিপাত বলা হয়। এইটা সারা বছর নিরক্ষীয় অঞ্চলে বিকাল বেলা হয়ে থাকে। তাছাড়া অন্যান্য অঞ্চলেও এই বৃষ্টিপাত হয়ে থাকে। তখন এই শীতল বায়ু ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণা বরফকণায় পরিণত হয়, যেগুলো আমি আগে আসলে আলোচনা করলাম, বললাম। এটা আমার আলোচনা করাই হয়ে গেছে। কণায় পরিণত হয়, এই পানি কণাগুলো বায়ুতে ভাসমান ধূলিকণায় মিশে আকারে বড় হয়। তখন সেগুলো আর বাতাসে ভেসে বেড়াতে পারে না, বৃষ্টি রূপে ভূপৃষ্ঠে পতিত হয়। সাধারণত নিরক্ষীয় অঞ্চলে এখানে এইটা হবে না। 5 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ প্রতিদিন পরীক্ষা বৃষ্টিপাত সংঘটিত হয়। ক্রান্তীয় অঞ্চলে গ্রীষ্মকালে পরিশ্রম বিকেলের দিকে সন্ধ্যার পরিশ্রম প্রক্রিয়া বৃষ্টিপাত সংঘটিত হয়। তাহলে আমরা কিন্তু যে প্রক্রিয়াটা আমি আগে ব্যাখ্যা করেছি। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি।